আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে। আমরা তোমাদেরকে একাদশ অধ্যায় জীব প্রযুক্তি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি পড়াচ্ছিলাম। আমরা এর আগে ক্লাসগুলোতে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে যে ধাপগুলো ছিল তার প্রথম দুটি ধাপ, একটি ছিল নির্বাচন, যে ক্ষেত্রে দাতা, গ্রহীতা এবং বাহক নির্বাচন করেছিলাম আমরা, এবং গত ক্লাস পর্যন্ত আমরা যে দ্বিতীয় যে ধাপটি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি সেটি পড়িয়েছিলাম। গত ক্লাস আমরা লাস্ট পড়া ছিল এভাবেই, আমরা দাতা কাঙ্ক্ষিত ডিএনএ অংশটিকে বা দাতা থেকে কাঙ্ক্ষিত ডিএনএ অংশ বা জিনটিকে কেটে লাইগেজ এনজাইমের মাধ্যমে বাহক ডিএনএর সাথে সংযুক্ত করেছি। আর যখনই আমরা এই বাহক ডিএনএর সাথে সংযুক্ত করেছি তখন নতুন যে বাহক পেয়েছিলাম সেই বাহকের নাম আমরা দিয়েছিলাম রিকম্বিনেন্ট বাহক ডিএনএ। এটি স্বাভাবিকভাবে নাম ছিল নাম ছিল বাহক ডিএনএ, কিন্তু যখনই আমরা এর সাথে দাতার কাঙ্ক্ষিত অংশটি যুক্ত করেছি তখন সেটি হয়ে গিয়েছে রিকম্বিনেন্ট বাহক ডিএনএ, যেটি ছিল শুধু বাহক ডিএনএ। যদি আমরা এভাবে ভাবি, তার পূর্বের অবস্থাটি ছিল এমন, আর সেখান থেকে আমরা এই নতুন জিন, এখানে নীল রং দিয়ে যেটিকে আমরা প্রকাশ করেছি, এটি যখন এই নতুন জিনটা যখন সংযুক্ত করলাম তখন সেটি আর শুধু বাহক ডিএনএ নেই, এটি ছিল বাহক ডিএনএ। আর এটি হচ্ছে রিকম্বিনেন্ট বাহক ডিএনএ। আর আমরা গত ক্লাসে বলেছিলাম যাকে আমরা বাহক হিসেবে নির্বাচন করব তার তিনটি ক্যারেক্টার থাকতেই হবে, এটা আমরা প্রথম ক্লাস আলোচনা করেছিলাম। বাহকের যে ক্যারেক্টারগুলো ছিল তার মধ্যে একটি ছিল বাহক নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে, 2 নাম্বার এই বাহকটিকে পোষক দেহে প্রবেশ করানো যাবে বা যায়, 3 নাম্বার পোষক দেহে অবস্থানকালে বাহকের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে, অর্থাৎ বাহক এমন কিছু ক্যারেক্টার প্রকাশ করবে যাতে আমরা বুঝতে পারি পোষক দেহে বাহকটি রয়েছে। এই তিনটি বৈশিষ্ট্য বিবেচনায় আমরা বাহক হিসেবে 3 ধরনের উপাদানকে সিলেক্ট করে থাকি বাহক হিসেবে। এক হচ্ছে প্লাজমিড, দুই নাম্বার হচ্ছে ল্যামডা ফাস্ট ডিএনএ অর্থাৎ ল্যামডা ফাস্ট ভাইরাসের ডিএনএ, 3 নাম্বার হচ্ছে কসমিড। অর্থাৎ বাহক হিসাবে আমরা 3টি ডিএনএ কে সিলেক্ট করি, প্লাজমিড, ল্যামডা ফাস্ট ভাইরাসের ডিএনএ বা ল্যামডা ফাস্ট ডিএনএ এবং কসমিড। একটি একটি করে আসছে। প্রথম প্লাজমিড, দেখো এটি আমরা পড়েছিলাম, যদি মনে পড়ে থাকে, দেখো ইকোলাইতে আমরা চতুর্থ অধ্যায় অণুজীব যেটি, সেটির সেকেন্ড যে অংশটি ছিল ব্যাকটেরিয়া, ওখানে ছিল প্লাজমিড, ছিল ক্রোমোজোম বহির্ভূত একটি চক্রাকার ডিএনএ। খেয়াল করো, নরমালি তার ডিএনএ ছিল যাকে আমরা নিউক্লিয়েড বলে থাকি, এই ক্রোমোজোম বহির্ভূত চক্রাকার যে ডিএনএ ছিল এই ডিএনএ কে আমরা বলেছিলাম প্লাজমিড, এবং এই ডিএনএ এর একটি ক্যারেক্টার হচ্ছে সে নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে। আবার বলছি, প্লাজমিড হচ্ছে ক্রোমোজোম বহির্ভূত চক্রাকার অর্থাৎ এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, এবং এই ডিএনএ এর ক্যারেক্টার হচ্ছে সে নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারবে। এই সংখ্যা বৃদ্ধি করতে গিয়ে সে মূল ক্রোমোজোমের কাজে কোনো প্রকার ইন্টারফেয়ারও করবে না, আবার এই ক্রোমোজোমের বা এই ডিএনএ কোনো হেল্পও নেবে না। অর্থাৎ প্লাজমিড হচ্ছে ক্রোমোজোম বহির্ভূত চক্রাকার ডিএনএ, যে ডিএনএ
নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে। এক্ষেত্রে সে মূল ক্রোমোজোমের থেকে হেল্পও নেয় না এবং মূল ক্রোমোজোমের কাজে কোনো প্রকার প্রতিবন্ধকতাও সৃষ্টি করবে না। সেকেন্ড ওয়ান আসছে ল্যামডা ফাজ ডিএনএ। খেয়াল করো, ল্যামডা ফাজ হচ্ছে একটি ভাইরাস, যে ভাইরাসের ডিএনএটি থাকে দণ্ডাকৃতি। অর্থাৎ যখন এই ল্যামডা ফাজ ভাইরাসটি পোষক দেহের বাইরে থাকে, খেয়াল করো, যখন পোষক দেহের বাইরে থাকে তখন এই ডিএনএ থাকে দণ্ডাকৃতি। যখনই এই ভাইরাসটি পোষক দেহে প্রবেশ করে তখন সে চক্রাকার হয়ে যায়। খেয়াল করো, যেহেতু প্লাজমিড গুলো চক্রাকার বা এই বাহক গুলো চক্রাকার, সুতরাং যেহেতু ল্যামডা ফাজ ভাইরাসের ডিএনএটি পোষক দেহের ভেতরে গেলে চক্রাকার হয়ে যায়, পোষক দেহের বাইরে হলো দণ্ডাকৃতি আর পোষক দেহে চক্রাকার হয়ে যায়, তাই একে অর্থাৎ ল্যামডা ফাজ ডিএনএ, ল্যামডা ফাজ ভাইরাসের ডিএনএ কেও আমরা বাহক হিসেবে ব্যবহার করতে পারি। 3 নাম্বার কসমিড। খেয়াল করো, কসমিড হচ্ছে একটি মিশ্রণ, সংকর। কিসের সংকর বলছে? এটি হলো প্লাজমিড প্লাস ল্যামডা ফাজ ডিএনএ দুটি সংকর, অর্থাৎ এই দুটি মিলেই তৈরি করে কসমিড। খেয়াল কথা, প্রশ্ন আসছে আমরা ল্যামডা ফাজকেও তো বাহক হিসেবে ব্যবহার করতে পারছি, প্লাজমিড কেও পারছি, কসমিড কে তখন বলা হয় নরমালি। খেয়াল করো, কসমিড এর জন্য ব্যবহার করে নরমালি যদি ছোট জিন হয়, একটু ভাবো এখানে, খেয়াল করো, যদি আমি এটাকে ছবি ধরি, এ এস এর টি জি সি টি এ সি জি টি এ, খেয়াল করো এখানে 1 2 3 4 5, খেয়াল করো এখানে 5টা বেস পেয়ার আছে, এটি মিলে একটি পেয়ার, বেজের ক্ষারের 2 3 4 5, খেয়াল করো এখানে হলো 5 বেস পেয়ার। বলছে যদি জিনটি ছোট হয়, অর্থাৎ ছোট দৈর্ঘ্যের কম বেস পেয়ারের জিন হয়, সে জিনগুলো ট্রান্সফারের জন্য আমরা প্লাজমিড ব্যবহার করি। আর কসমিড ব্যবহার করা হয় বড় বড় জিন। ভালো ধরে নাও একটা জিন হচ্ছে কসমিড, একটা জিন হচ্ছে 4 কিলো বেস পেয়ার। খেয়াল করো 4 কিলো বেস পেয়ার, এই একটা কিন্তু বেস পেয়ার, এটা কিন্তু একটা বেস পেয়ার, সুতরাং 4 কিলো মানে কি 4000 বেস পেয়ার, অর্থাৎ 4 কিলো বেস পেয়ার। এক এক কিলো যে 1000, তাহলে 4000 বেস পেয়ার। বড় আকৃতির যে জিনগুলো আছে সেই জিনগুলোকে আমরা ট্রান্সফার করার জন্য বাহক হিসেবে ব্যবহার করি কসমিড, অর্থাৎ প্লাজমিড ব্যবহার করি ছোট জিন ট্রান্সফারের জন্য এবং কসমিড ব্যবহার করি বড় জিন ট্রান্সফারের জন্য। তবে আমরা নরমালি ল্যামডা ফাজ ডিএনএ কে বাহক হিসেবে ব্যবহার করি না। আমরা ল্যামডা ফাজ ডিএনএ কে আসলে মূলত প্লাজমিডের সাথে সংকর তৈরি করে কসমিড হিসেবে ব্যবহার করে থাকি। সুতরাং আমরা প্লাজমিড, ল্যামডা ফাজ ডিএনএ, কসমিড এই তিনটি উপাদানকে বাহক হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে চলে গেল, আমরা বাহক জেনে গেলাম। এখন দেখো, যখনই আমি এই বাহকটিকে, বাহকের সাথে যখন আমি আমার দাতা বা কাঙ্ক্ষিত এই অংশটিকে যুক্ত করলাম, কাঙ্ক্ষিত ডিএনএ অংশটি যখন যুক্ত করলাম, তখন আমি যে ডিএনএ পেয়ে গেলাম সেটা হলো রিকম্বিনেন্ট বাহক ডিএনএ, অর্থাৎ আমাদের সেকেন্ড ধাপটি কমপ্লিট হয়েছে এবং উইথ বাহক। এবার আসছি আমাদের তৃতীয় যে ধাপটি, দেখো মনে পড়ে কিনা, 3 নাম্বার ধাপ ছিল বাহককে, 3 নাম্বার ধাপ লিখছি সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে, 3 নাম্বার ধাপ বাহককে পোষক দেহে প্রবেশ করানো। অর্থাৎ যেহেতু এই বাহকটিকেও আমরা একটি মাতৃকোষ থেকেই গ্রহণ করেছিলাম, সুতরাং বা
আলাদা করেছিলাম। সুতরাং আমরা এই বাহকটিকে এখন আর বাহক না, আসলে এখন সে আসলে রিকম্বিনেন্ট বাহক হয়ে গিয়েছে, আসলে বাহক নয় রিকম্বিনেন্ট বাহক হয়ে গিয়েছে। সেই বাহকটিকে তার মাতৃ পোষক দেহ অর্থাৎ মাতৃকোষের মধ্যে প্রবেশ করাবো। কারণ আমরা জানি এই প্লাজমিডটা সংখ্যা যদি বাড়াতে পারে, সুতরাং তাকে মাতৃকোষের মধ্যে প্রবেশ করিয়ে দিলে সে সংখ্যা বাড়াবে। সুতরাং বলছে আমি কি করব এখন, আমি এখন এই বাহকটিকে আমি ধরে নিচ্ছি এটি হচ্ছে ইকোলাই। সুতরাং আমি এখন ইকোলাইয়ের মধ্যে এই বাহকটিকে প্রবেশ করাবো। তাহলে বাহকটা কি দেখো, বাহকটা হচ্ছে যদি আমি এখানে আবার আঁকি, এটি ছিল সাধারণ বাহক, আর এই মুহূর্তে আমার কাছে যে বাহকটি রয়েছে সাধারণ বাহক নয়, এটি হয়ে গিয়েছে এই মুহূর্তে রিকম্বিনেন্ট বাহক। সুতরাং আমি এখন এটিকে নয়, খেয়াল করো, এই বাহকটিকে নয়, এই বাহকটিকে এই পোষক দেহে প্রবেশ করাবো। এখন ভাবো আমি এই কোষ থেকে, আসলে এই কোষ না, এমন একটি কোষ থেকে আমি এই বাহকটিকে বের করে এনেছি, এখন প্রবেশ করাবো একে। এখন এ অর্থাৎ এই বাহকটি এই মাতৃকোষের জন্য নন, সে নিবে, গ্রহণ করবে, কিন্তু খেয়াল করো এই বাহকটি কিন্তু এই মাতৃকোষের জন্য এখন আননোন। কারণ তুমি অরিজিনাল যে স্ট্রাকচারটা ছিল এই ডিএনএ তার চেঞ্জ করে দিয়েছো, এটি হয়ে গেছে। সুতরাং বলছে স্বাভাবিকভাবে এই ইকোলাইটি এই বাহককে গ্রহণ করতে চাইবে না। যদি স্বাভাবিকভাবে গ্রহণ করতে না চায়, আবার খেয়াল করো আমাকে এই বাহকটিকে, রিকম্বিনেন্ট বাহকটিকে পোষক দেহে প্রবেশ করাতেই হবে। কারণ যদি প্রবেশ করাতে না পারি তাহলে এর পরবর্তী যে ধাপ সংখ্যা বৃদ্ধি ঘটবে না, আমি বুঝতেই পারবো না আসলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সফল বা এর পরবর্তী ধাপ রান করবে না। তখন বলছে একে গ্রহণ করাতে হবে। কিভাবে বলছে, যদি গ্রহণ করাতে চাই এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যেন সে নিতে বাধ্য হয়। কিভাবে বলছে, আমি 50 মিলিমোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ, খেয়াল করো 50 মিলিমোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ যদি এবং বরফ ঠান্ডা পানি, অর্থাৎ বরফ ঠান্ডা পানিতে 50 মিলিমোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলাম। যদি এই অবস্থায় আমরা এই দ্রবণের মধ্যে ইকোলাই এবং এই বাহকটিকে রাখি, অর্থাৎ রিকম্বিনেন্ট বাহকটিকে এবং মাতৃকোষ অর্থাৎ পোষক কোষটিকে রাখি কোন তাপমাত্রায়, বরফ ঠান্ডা পানি, এবং সেই পানিতে আমি মিশ্রিত করেছি 50 মিলিমোলার ক্যালসিয়াম ক্লোরাইড। তখন খেয়াল কর তখন কি হবে, এই পরিবেশে বা এই অবস্থা দিলে পোষক দেহের গায়ে রিকম্বিনেন্ট বাহকগুলো লেগে গেল, অর্থাৎ পোষক কোষের প্রাচীরের সাথে লেগে গেল। এখন দেখো যদি খুব দ্রুত এই তাপমাত্রাটিকে আমরা 47 ডিগ্রি সেন্টিগ্রেড, বলো 42 থেকে 47 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করি, খুব দ্রুত 47টাই অ্যাকচুয়াল, যদি আমরা এই তাপমাত্রাটাকে খুব দ্রুত 47 ডিগ্রিতে উন্নীত করি তখন কি হবে খেয়াল করো, তখন এই তাপমাত্রায় ইকোলার কোষ প্রাচীর একটা ভেদ্যতা তৈরি হবে, আর তখনই রিকম্বিনেন্ট বাহক ডিএনএ গুলো ইকোলাইয়ের ভেতরে প্রবেশ করছে। খেয়াল করো যদি এই তাপমাত্রা দিয়ে এই কন্ডিশন তৈরি হলো, যখনই 47 উন্নীত করলাম খুব দ্রুত, দেন কি হলো, কোষ প্রাচীর ভেদ্যতা তৈরি হওয়ার কারণে এই রিকম্বিনেন্ট প্লাজমিড গুলো বা রিকম্বিনেন্ট বাহক ডিএনএ গুলো পোষক দেহে প্রবেশ করে ফেললো। অর্থাৎ আমি যদি এভাবে সামারি করে 3 নাম্বার পয়েন্ট থেকে তোমরা লিখে নেবে এভাবে, 3 নাম্বার সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে রিকম্বিনেন্ট বাহককে বা রিকম্বিনেন্ট বাহক ডিএনএ কে পোষক দেহে প্রবেশ করানো। এক্ষেত্রে স্বাভাবিকভাবে পোষক দেহ অর্থাৎ ইকোলাই রিকম্বিনেন্ট প্লাজমিড গুলো গ্রহণ করতে চায় না, তাই
যেন রিকম্বিনেন্ট প্লাজমিড গুলো ইকোলাই দেহে প্রবেশ করে, তাই 50 মিলিমোলার ক্যালসিয়াম ক্লোরাইড লবণকে বরফ ঠান্ডা পানিতে দ্রবীভূত করার পর সেই দ্রবণে ইকোলাই এবং রিকম্বিনেন্ট প্লাজমিড গুলোকে বা রিকম্বিনেন্ট বাহক ডিএনএ গুলোকে রাখলে তারা ইকোলাইয়ের গায়ে লেগে যায়। খুব দ্রুত তাপমাত্রাটি 47 ডিগ্রিতে উন্নীত করলে ইকোলাইয়ের কোষপ্রাচীর ভেদ্যতার কারণে প্লাজমিড গুলো রিকম্বিনেন্ট বাহক গুলো ইকোলাই দেহের অভ্যন্তরে বা কোষ অভ্যন্তরে প্রবেশ করে। তাহলে আমাদের তৃতীয় ধাপ হয়ে গেল। লাস্ট ধাপ কি ছিল? লাস্ট ধাপ ছিল এটাই। 4 নম্বর ধাপ আমরা লিখছি পোষক দেহে, লাস্ট ধাপ ছিল পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ বহিঃপ্রকাশ মূল্যায়ন। অর্থাৎ এখন আমরা টেস্ট করব এই রিকম্বিনেন্ট যে প্লাজমিড গুলো বানিয়েছি, বা আমরা যেভাবে বলি যে রিকম্বিনেন্ট ডিএনএ গুলো বানিয়েছি, সেগুলো আসলে যে জিনটা নীল কালার যে জিনটা সংযুক্ত করেছি সে আসলে অ্যাক্টিভ কিনা টেস্ট করব। এখন ধরে নাও, আমরা ধরে নিচ্ছি এই যে জিনটি ছিল সে জিনটি হলো লবণ প্রতিরোধী। আমরা এভাবে ভাবি, ধরে নিই ধানের একটি জাত, যে জাতটি অনেকগুলো ভালো গুণ আছে, কিন্তু যখন জোয়ারের পানি প্রবেশ করে অর্থাৎ লবণাক্ত পানি প্রবেশ করে তখন সে ধান গাছটি মরে যায়। তো আমি কি করলাম, আমি এখন চাচ্ছি ধানে একটি জিন সংযোজন করব যে জিনটাই লবণ প্রতিরোধী, অর্থাৎ যখন জোয়ারের পানি আসবে ওই জোয়ারের পানি আসলে লবণাক্ত পানির যে লবণাক্ততা সেই লবণাক্ততা সহ্য করতে পারবে। তাই আমি কি করলাম, আমি একটি নতুন জিন সংযোজন করলাম লবণাক্ত প্রতিরোধী জিন বা লবণ প্রতিরোধী জিন। তার মানে হচ্ছে আমি এখন ধরে নিচ্ছি নীলের যে নীল জিনটি রয়েছে এখানে, খেয়াল করো সবুজের পাশে, সেটি লবণ প্রতিরোধী। তোমরা ভাবো তাহলে লবণ প্রতিরোধী কিনা এই জিনটা আমরা টেস্ট করবো কিভাবে? স্বাভাবিকভাবে যে আমি যখন টেস্ট করব কে কোন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে, এটা টেস্ট করে একটা ওয়ে, সে যে পরিবেশটিতে টিকে থাকতে পারবে, মনে রাখতে হবে সেই পরিবেশে টিকে থাকার তার মধ্যে ক্ষমতা যোগ্যতা অর্জন হয়েছে। সুতরাং এখন যেহেতু আগের জিনটা যেটা এটি ছিল, খেয়াল করো আগে এই জিনটা লবণ প্রতিরোধ করতে পারতো না, খেয়াল করো এটি লবণ প্রতিরোধী ছিল না, বাট নীল কালারটি লবণ প্রতিরোধী জিন। তার মানে হচ্ছে এটি যখন আমি ধরে নিচ্ছি এই টোটাল জীবটি অর্থাৎ এই ডিএনএ ধারণকারী জীবটি লবণ প্রতিরোধ করতে পারে। সুতরাং আমি বহিঃপ্রকাশ কিভাবে মূল্যায়ন করব? আমি এখন এই ইকোলাইকে এটি টিস্যু কালচার মিডিয়ামে আবাদ করব। কিভাবে আবাদ করব? ওই সবগুলো মিডিয়াম আমরা যেহেতু টপিকটা আগে পড়িয়েছি, সুতরাং মিডিয়ামে সব উপাদানগুলো দিব ইকোলাই কালচার করার জন্য, কালচার মিডিয়াম তৈরি করবে, কিন্তু ওই মিডিয়ামে লবণ প্রতিরোধীটা পরীক্ষার জন্য লবণ সমৃদ্ধ করব। এই মিডিয়ামটি হবে লবণ সমৃদ্ধ। যেহেতু এই জিনটি আগে সে যে জিনটি ছিল সেই জিনটি লবণ প্রতিরোধী ছিল না, এখন নীল জিনটি লবণ প্রতিরোধী। সুতরাং নীল জিনটা যে অ্যাক্টিভ তার টেস্ট করে একটাই ওয়ে, লবণ সমৃদ্ধ কোনো মাধ্যমে আমি এই জিনটিকে এখন আবাদ করতে হবে। দেখো এখন যখনই আমি লবণ সমৃদ্ধ মাধ্যমে নতুন ডিএনএটিকে আবাদ করব, যদি সে লবণ প্রতিরোধী জিন নীল জিন যদি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে এখানে সে সংখ্যা বাড়াতে পারবে। খেয়াল করো কেন? কারণ প্লাজমিডের ক্যারেক্টারই ছিল বা বাহকের ক্যারেক্টারই ছিল সে নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারবে। সুতরাং এখানে সে সংখ্যা বৃদ্ধি করতে পারবে যদি সে লবণ প্রতিরোধী জিনটা আসলে কার্যকর হয়ে থাকে। এখন দেখো যদি দেখি এটি কার্যকর, তাহলে ভাববো আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে যে জিন আমরা সংযুক্ত করেছি সেটি অ্যাক্টিভ এবং প্রক্রিয়াটি এবং আমার কাজটি সফল। দেখো যদি সে লবণ প্রতিরোধী জিন আমার ধারণা সে বহন করছে, যদি সে না করে তাহলে কি হবে?
যখন এই লবণ সমৃদ্ধ মাধ্যমে আমি এই নতুন জিন সংযোজনের ফলে যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়েছে তাকে আবাদ করব, তখন সে কি হবে, মরে যাবে। আমরা সেটি মাইক্রোস্কোপ দিয়ে যখন টেস্ট করব বুঝতে পারবো। যদি দেখি সংখ্যা বাড়ছে, বুঝতে পারবো জিন অ্যাক্টিভ এবং সে সংখ্যা বাড়াচ্ছে। যদি দেখি না সংখ্যা বাড়াচ্ছে না, তার অপোজিটে মরে যাচ্ছে, তখন বুঝতে পারবো যে লবণ প্রতিরোধী জিন আমরা সংযুক্ত করেছিলাম সেটি হয়নি। সুতরাং এই প্রক্রিয়াটি আর কি হয়নি, সফল হয়নি। তার প্রশ্ন আসবে তাহলে সফল হয়নি কেন, বা সফল করা ওয়েটা কি? এই সফল ওয়েটা কি ইনশাআল্লাহ তোমরা এগুলো তোমাদেরকে আমরা যখন এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো সলভ করাবো সৃজনশীল তখন বলবো। তো আমরা আজকে যা পড়লাম দুইটা বিষয় আরেকবার বলি। প্রথম ছিল সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে রিকম্বিনেন্ট বাহক ডিএনএ কে পোষক দেহে প্রবেশ করানো। এক্ষেত্রে স্বাভাবিকভাবে তারা রিকম্বিনেন্ট ডিএনএ কে প্রবেশ করাতে চায় না বা নিতে চায় না। দেন আমরা তাকে নেওয়ার জন্য 50 মিলিমোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ, বরফ ঠান্ডা পানি এবং সেখানে ইকোলাই রাখি, সাথে সেই রিকম্বিনেন্ট বাহকটিকে রাখি। এই অবস্থায় তারা গায়ে লেগে যায়। যখন তাপমাত্রা খুব দ্রুত 47 ডিগ্রিতে উন্নীত করা হয়, দেন প্রবেশ করে ইকোলাই গায়ে, ইকোলাই দেহে প্রবেশ করে। দেন 3 নাম্বার শেষ হলো। শেষ অংশ ছিল এই যে প্রবেশ করালাম, এই রিকম্বিনেন্ট ডিএনএ যে তৈরি করলাম নতুন জিন সংযোজনের ফলে সেটি টেস্ট করব অ্যাক্টিভ কিনা, যাকে আমরা বলেছিলাম পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ বহিঃপ্রকাশ মূল্যায়ন। এক্ষেত্রে আমি যে জিনটি সংযুক্ত করেছি তার বিপরীত বা প্রতিকূল পরিবেশ দিয়ে মিডিয়ামে, কালচার মিডিয়ামে এই বাহক ডিএনএ সহ মাতৃকোষটিকে বা পোষক কোষটিকে কালচার করব। যদি সে জিনটি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে সে সেখানে সার্ভাইভ করবে এবং সংখ্যা বাড়াবে। যদি সে অ্যাক্টিভ না হয় তাহলে সে মরে যাবে এবং সংখ্যা বাড়াতে পারবে না। যদি সংখ্যা বাড়ায় ধরবো কি এই প্রক্রিয়াটি সফল, এবং পরবর্তীতে সেই জিনটিকে আমরা কেটে নিয়ে এই বাহক থেকে কেটে নিয়ে কি করব, সেই গ্রহিতার মধ্যে সংযুক্ত করে দিব। যেহেতু জিনটা অ্যাক্টিভ সুতরাং আমি ধরে নিচ্ছি এই প্রক্রিয়া সফল এবং জিনটি অ্যাকচুয়াল অংশ অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটেছি অ্যাকচুয়াল ভাবে কাটা হয়েছে, লাইগেজ এনজাইমটি জোড়া লাগিয়েছে, অ্যাকচুয়ালি জোড়া লাগানো হয়েছে। সুতরাং যদি দেখি অ্যাক্টিভ, দেন আমি এই নীল অংশ অর্থাৎ লবণ প্রতিরোধী জিনটিকে বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটিকে গ্রহিতার মধ্যে সংযুক্ত করে দিয়ে দিব। সুতরাং এবং আশা করব পরবর্তী বংশধরে বা প্রজন্মে নতুন যে জীবটি পাবো সেটি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বহন করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আমরা প্রথম থেকে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো তোমরা যদি ধারাবাহিকভাবে নোট করে রাখো এবং আজকে ক্লাসটা সহ নোট করো, তাহলে তোমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি পুরো অধ্যায়টি পুরো টপিকটি শেষ হয়ে যাবে এবং আশা করি তোমরা এই টপিকটি থেকে উপকৃত হতে পারবে। তো আজকে পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থেকো। আসসালামু আলাইকুম।